স্বাগতম প্রিয় লিসেন। এই ভোঁদরগুলো বাঁধা থাকে, ওরা নৌকা থেকে ভোঁদরগুলোকে পানির মধ্যে নামিয়ে দেন, ভোঁদরগুলো মাছ ধরে এনে নৌকায় রাখে। এইভাবে কিছু মানুষ ভোঁদর পালে, কিন্তু লোকালি কেউ কোনো ভোঁদর পালে না, এবং আশেপাশের কোনো এলাকায় কেউ কখনো ভোঁদর দেখেও না। আর ভোঁদর মূলত পানিতে থাকে, সুতরাং এখানে কেউ কখনো ভোঁদর দেখেনি। আর আশেপাশে জলাশয়গুলো রয়েছে, সেখানে কোনো ভোঁদর নেই, ভোঁদরের অস্তিত্ব নেই। থাকলেও সেটা সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আছে, যশোরে নেই। তো উনি যখন অনেক খোঁজাখুঁজি করার পরেও এই বিষয়ে কোনো তথ্য পেলেন না, তখন তিনি নিশ্চিত হলেন ওটা আসলে ভোঁদরূপী পানির কোনো জিন ছিল, যেটি ওনার একদম সামনে চলে এসেছিল, এবং এটাকে উনি একদম সামনাসামনি প্রত্যক্ষ করেছিলেন। তো যাই হোক, আসিফ আলী ভাই উনি পুকুরের মধ্যে আটকে পড়েছিলেন এবং ভয়ানক একটা বিপদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। তো প্রিয় লিসনার্স, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে দুপুরবেলা, ভোর দুপুরে, তারপর একদম ভোরবেলা, আবার সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে কোনোভাবেই পুকুরে নেমে পারতপক্ষে গোসল করা যাবে না। যদি করতেই হয় তাহলে অবশ্যই কাউকে সাথে নিয়ে যেতে হবে। আরও একটি বিষয়, অপরিচিত কোনো স্থানে হঠাৎ করে পানিতে নামা যাবে না। আপনার যত শখই থাকুক পানিতে গোসল করার বা পুকুরে গোসল করার বা নদীতে গোসল করার বা সমুদ্রে গোসল করার, যেখানে সচরাচর মানুষ নামে না, সেই জায়গাগুলোতে কখনোই পানিতে গোসল করার জন্য নামা যাবে না। কারণ সেখানে কি সমস্যা আছে আমরা কেউ জানি না। ভয়ানক সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের সায়েন্টিফিক প্রবলেমও আমরা ফেস করতে পারি, যেগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। কারণ অনেক জায়গায় পানির নিচে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে। এই উদ্ভিদগুলো পানির ভেতরে থাকা সকল অক্সিজেনকে শুষে নেয়। যদি কোনো মানুষ ওই জায়গায় গোসল করার জন্য নামে, তখন ওই উদ্ভিদগুলোর প্রভাবে মানুষের শরীরে থাকা রক্তের সাথে মিশে থাকা অক্সিজেনগুলো শোষিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানুষ দুর্বল হয়ে যাবে, তার শরীরে শক্তি কাজ করবে না, এবং পানির মধ্যে সে ডুবে যেতে থাকবে, এবং সে ডুবে মারাও যাবে, সে যতই সাঁতার ভালো জানুক না কেন। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ধারণা করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে যে পুকুর রয়েছে, এই পুকুরে এই ধরনের বিষয় রয়েছে, বৈজ্ঞানিকভাবে এই ব্যাখ্যাটা দেওয়া হয়। কিন্তু আদতে কি বিষয়টি সত্য? বিষয়টি নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে। সেখানে কিন্তু গোসল করা নিষেধ, কাপড় কাচা নিষেধ। প্রতি বছর কেউ না কেউ এই পুকুরে মারা যাচ্ছে। এটি আজও রহস্যবৃদ্ধি একটি বিষয়। তো এই কারণে প্রিয় লিসনার্স, আমরা হুটহাট করে কোথাও গিয়ে পানিতে নামব না। এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পাই। ধন্যবাদ প্রিয় আসিফ আলী ভাই, আপনি আপনার নিজের সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা আমাদেরকে বলেছেন। আশা করছি আপনার এই ঘটনা থেকে আমাদের সকলে শিক্ষা নিতে পারব, এবং সেই অনুযায়ী আমরা সামনে সতর্ক থাকব। আপনার কাছ থেকে আরও ঘটনার প্রত্যাশায় আমরা থাকব। আশা করছি আপনি সামনে আমাদেরকে আরও অনেক ঘটনা পাঠাবেন। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নূরকুরি টিপু। ওনার বাড়ি ফেনী জেলায়, কিন্তু উনি বর্তমানে কাতারে থাকেন। কাতার থেকে তিনি এই ঘটনাটি আমাদের জন্য পাঠিয়েছেন। ঘটনাটি বেশ অদ্ভুত। এই টাইপের ঘটনা আমি ছোটবেলায় শুনতাম যে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু এমন ঘটনা এভাবে পেয়ে যাব, সেটি আমার কাছে বেশ অবাক করার মতোই ব্যাপার বলা চলে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি মূলত যেই ব্যক্তির সাথে ঘটেছে তার পরিচয়টা দিতে গেলে একটু আলোচনা করে নিতে হবে। সেটি হচ্ছে যে এই ঘটনাটি মূলত শুনেছিলেন আমাদের টিপু ভাই ওনার এক কাকার কাছ থেকে। এই কাকার নাম হচ্ছে মিজান। তো টিপু ভাইয়ের আবার এই প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে অনেক ভালো লাগতো। তো মিজান কাকার কাছে একদিন কথা প্রসঙ্গে কিছু প্যারানর্মাল ঘটনা জানতে চান। তখন তিনি বলেন যে আমার নিজের সাথে তো তেমন কোনো ঘটনা বলার মতো নেই, তবে হ্যাঁ, আমি একজনের কাছ থেকে একটি ঘটনা শুনেছিলাম, সেটি বলি। এই মিজান কাকা, তার আবার এক কাকা রয়েছেন। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাতে থাকতেন, যেটি চট্টগ্রাম বিভাগেরই একটি জেলা। 3টি পার্বত্য জেলা রয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। আর রামগড় উপজেলা হচ্ছে খাগড়াছড়িতে। তো মিজান কাকার সেই কাকা, উনি প্রথমত একজন কবিরাজ ছিলেন, আবার দারুণ বাঁশি বাজাতেন। ওনার বাঁশি বাজানোর সুখ্যাতি বেশ ছিল বলতে হয়। উনি পরিবার সহই ওই রামগড় উপজেলাতে থাকতেন। তো মিজান কাকা উনি বেড়াতে গিয়েছিলেন ওনার কাকার বাড়ি রামগড়ে 1995 সালের দিকে। তো রাতে খাবার খাওয়ার পর মিজান কাকা তার কাকার সাথে গল্পগুজব করতে বসেন। তো গল্প করতে করতে মিজান কাকার মনে হয় যে তার কাকা তোকে অনেক ভালো বাঁশি বাজান। তখন তিনি কাকাকে অনুরোধ করেন, কাকা একটু বাঁশি বাজাও, আমি শুনি। তখন ওই কাকা বলে যে আজকে তো আমার ভালো লাগছে না, আজকে খুব ক্লান্ত, আজকে বাঁশি বাজাবো না। তবে তোকে একটা ঘটনা বলি বাঁশি বাজানো সংক্রান্ত, এটি শুনলে তোর খুব ভালো লাগবে। তখন ওই কবিরাজ কাকা একটি বিষয় বলেন, সেটি হচ্ছে প্রথমত কবিরাজ কাকা অনেক ভালো বাঁশি বাজাতে পারেন, এবং এত সুন্দর বাঁশি বাজাতে পারেন যে ওনার বাঁশিতে এক ধরনের মায়াজানের মতো সৃষ্টি হতো। তো ওই কবিরাজ কাকার বাড়ি থেকে একটু দূরে একটা চায়ের দোকান ছিল। ওই দোকানদারের নাম ছিল কবির। এই কবিরকে নিয়েই আসল ঘটনার সূত্রপাত। কবিরের বাড়ি ছিল তার দোকান থেকে কিছুটা দূরে। তো কবির দুপুরে বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসতো, কখনো কখনো রাতের খাবার সাথে নিয়ে আসতো। তবে বেশিরভাগ রাতেই কবির তার নিজের দোকানেই ঘুমাতো। আর পাহাড়ি এলাকাতে এমনিতেই মানুষজন কম, এটা আপনারা তো সবার মোটামুটি সবাই জানেন। আর ওই সময় রামগড় উপজেলাতে এখনকার মতো এতটা মানুষজন ছিল না, আরও দূরে দূরে ঘরবাড়ি ছিল। আর এমনিতে পাহাড়ি এলাকা, এমনিতেই সন্ধ্যা লাগলেই নিরিবিলি হয়ে যায়। তো কবির কিন্তু অনেক সাহসী ছিল। কবির প্রতি রাতেই ওই কবিরাজ কাকার বাঁশি বাজানো শুনতো, খুব মনোযোগ দিয়ে শুনতো। একদিন ওই কবির কবিরাজ কাকাকে খুব করে ধরে বসে যে তাকে বাঁশি বাজানো শেখাতে হবে। এখন কবিরাজ
কাকা উনি তো ব্যস্ত মানুষ, বাঁশি বাজানো শেখানো এটা তার জন্য বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং উনি আসলে তা ছিলেনও না। কিন্তু এই কবির এমনভাবে ওই কবিরাজ কাকাকে রিকোয়েস্ট করে এবং অনুরোধ করে এবং জেদ ধরে বসে থাকে, শেষ পর্যন্ত কবিরাজ কাকা রাজি হন তাকে বাঁশি বাজানো শেখানোর জন্য। এদিকে কবির বেশ একজন মেধাবী ছেলে ছিল এবং সে কুইক লার্নার্স বলতে হয়। খুব দ্রুত সময়ের মধ্যে সে কবিরাজ কাকার কাছ থেকে মোটামুটিভাবে ভালো মানের, মানে মোটামুটি পর্যায়ের আর কি, যেটা বলা চলে খুব উচ্চ পর্যায়ে না, তবে মোটামুটি পর্যায়ের বাঁশি বাদক হয়ে গেল আর কি। তো তখন থেকে কিন্তু ওই কবিরাজ কাকাকে ওস্তাদ বলে ডাকত। বাঁশি বাজানোর অনেক বিষয় কবিরাজ কাকা তাকে শিখে দিয়েছিলেন। বাঁশি বাজিয়ে কোনো কোনো মানুষকে আবার ডাকা যায় নির্দিষ্ট সংকেত দিয়ে। তো কবিরাজ কাকা তাকে কিভাবে ডাকতে হবে বাঁশি বাজানোর মধ্যে, আবার এই বিষয়টি ওই কবিরাজ কাকা তার ওস্তাদের কাছ থেকে কিভাবে রপ্ত করেছিলেন, এটি কিন্তু ওই কবিরকে তিনি শিখিয়ে দিয়েছিলেন। এরকম অদ্ভুত বেশ কিছু বিষয়, মানে বাঁশি বাজানোর মধ্যে বেশ কিছু কলা কৌশল যেগুলো আসলে গুরু শিষ্যের মধ্যে থাকে, এমন বিষয়গুলো শিখিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, বাঁশি বাজানো এই কবিরের নেশায় পরিণত হয়ে যায়। একদিন রাতে কবির খাবার খেয়ে দোকানের বাইরে বসে মনে সুখে বাঁশি বাজানো শুরু করলো। চাঁদের আলো ছিল, তো রাত তখন প্রায় 11টা বাজে। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ তার মনে হয় আশেপাশে চাঁদের আলো একটু বেশি মনে হচ্ছে এবং তার পাশে একটা জায়গা একটু বেশি আলোকিত মনে হচ্ছে কিছু সময়ের জন্য। তখন সে বাঁশি বাজানো বন্ধ করে দেয় এবং তখন দেখে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, কোনো আলো টালো তেমন নেই। কিন্তু সে যখন আবার বাঁশি বাজানো শুরু করে তখন দেখে ওই দোকানের আরো একটা অংশে মনে হচ্ছে একটু বেশি আলো, কিন্তু আলোটা চাঁদের আলোর মতো আর কি। তখন আবার যখন কবির বাঁশি বাজানো বন্ধ করে তখন আবার স্বাভাবিক হয়ে গেছে। তখন সে কিন্তু বুঝতে পারে বিষয়টা, যে আসলে এই আলোকিত হওয়ার কারণটা কি। ওর মনে একটু দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে এবার বাঁশি বাজানো বন্ধ না করে সে খুবই মায়াবী সুরে বাঁশি বাজানো শুরু করে। এবং এই মায়াবী সুরে বাঁশি বাজানো যখন সে শুরু করে, এর অল্প সময়ের মধ্যে কবির দেখে যে 6টা মানুষের মতো, মানে 6টি মানুষ, কিন্তু সেটি মেয়ে মানুষের মতো দেখা যাচ্ছে, সাদা ড্রেস পরা। কিছুটা দূর থেকে দেখে মনে হচ্ছে তারা সকলেই অপরূপা সুন্দরী নারী। তাদের চেহারার আলোয় মনে হচ্ছে চারদিকে আলোকিত হয়ে গিয়েছে। কবির কিন্তু বাঁশি বাজানো বন্ধ করে না। তো মূলত ওগুলো ছিল হচ্ছে পরী। এই 6জন এসে কবিরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং কবির কিন্তু বাঁশি বাজানো থামাচ্ছে না, কবির বাঁশি বাজিয়েই যাচ্ছে। ওরা চারিদিকে কবিরকে ঘিরে ধরে নিজেদের মতো করে নাচতে থাকে। কিন্তু প্রিয় লিসেনার্স, আপনারা তো জানেন বাঁশি বাজানো কিন্তু একটানা সম্ভব নয়, সেটা গলা দিয়ে কিন্তু রক্ত চলে আসবে, ফুসফুসে কিন্তু শ্বাস প্রশ্বাসে, মানে ফুসফুস কিন্তু বাধাগ্রস্ত করবে শ্বাস প্রশ্বাসে। তো কবির খুব ক্লান্ত হয়ে পড়ে, সে আর বাঁশি বাজাতে পারছিল না। সে একটু বিশ্রাম নেয়ার জন্য যখনই বাঁশি বাজানো বন্ধ করেছে তখনই এই 6টি পরিব তার উপর আক্রমণ করে বসে এবং বেধড়ক মারতে থাকে। কবির মার খেয়ে যখনই ওই পরীদের দিকে তাকিয়েছে তখন দেখে একটু আগে যে 6টি নারীর অপরূপ সৌন্দর্যে চারিদিকে আলোকিত হয়ে গিয়েছিল, এখন মনে হচ্ছে এদের ভয়ঙ্কর রূপের চারিদিকে ভয়ানক আধার নেমে এসেছে। তাদের চেহারা এত ভয়ঙ্কর যে কল্পনাই করা যায় না, আর কবিরকে ক্রমাগত তারা আঘাত করে যাচ্ছে। তখন কবির বুঝতে পারে যে আজকে তার জীবনের হয়তোবা শেষ সময়। সে আল্লাহকে ডাকছে আর ভাবে যে আজকে তো আর রক্ষা নেই, এখন কি করা যায়, আর বেশি সময় যদি অপেক্ষা করি তাহলে আমাকে এরা মেরেই ফেলবে। তখন কবির তার ওস্তাদের কাছে শেখা একটি গোপন বিদ্যা, সেটি হচ্ছে কিভাবে বাঁশির একটি নির্দিষ্ট সুর তুলে কাউকে ডাকা যায়। তখন তিনি তার ওস্তাদকে একটি সুরের মাধ্যমে ডাকতে থাকেন, কারণ এমনিতে তো মার খেয়ে বাঁশি যে কোন দিকে চলে গেছে এদিকে এদিকে কিন্তু তার খেয়াল ছিল না, কিন্তু তারপরেও সে বাঁশিটা খুঁজে পায় এবং মুখে নিয়ে হঠাৎ করে যখন বাজাতে থাকে তখন কিন্তু ওই পরীরা তাকে পিটানো বন্ধ করে দেয়। পরীরা কিন্তু বুঝতে পারেনি যে আসলে কবির বাঁশিতে কোন বিষয়টির জন্য সে সুর তুলেছে। পরীরা আবারও তাদের মতো করে নাচতে থাকে এবং আবার তার আগের রূপে, মানে সুন্দরী নারীর রূপে ফিরে আসে। এদিকে গভীর রাত, তার ওস্তাদ কিন্তু ঘুমোচ্ছিল, কিন্তু ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বাঁশির শব্দে তার ওস্তাদের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে কবির নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, যার কারণে এত রাতে সে এই সুর তুলেছে। তার মানে হচ্ছে অবশ্যই তাকে যেতে হবে সেখানে। তখন ওস্তাদ খুব তাড়াতাড়ি করে তার যে বাঁশি ছিল সেই বাঁশি নিয়ে কবিরের দোকানের দিকে রওনা দেয়। ওস্তাদের কাছে টর্চ লাইট ছিল, তিনি টর্চ লাইট নিয়ে রওনা দেন। তো যখন কবিরের দোকানের কাছে গিয়েছে তখন ওস্তাদ দেখে যে কবিরের অবস্থা খুবই খারাপ। সে আর যদি অল্প সময় বাঁশি বাজায় সে গলা দিয়ে রক্ত উঠে মারাই যাবে। এমত অবস্থায় তার ওস্তাদ দূর থেকেই, মানে কবিরাজ কাকা দূর থেকেই সে তার বাঁশি দিয়ে বাঁশি বাজানো শুরু করে। মুহূর্তের মধ্যে ওই পরীগুলো কবিরকে ছেড়ে ওই ওস্তাদকে ঘিরে ধরে এবং সেখানে নাচতে থাকে। ওস্তাদের বাঁশির সুর কিন্তু কবিরের বাঁশির সুরের থেকে অনেক সুন্দর এবং মায়াবী ছিল। পরীরা একদম মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু ওই কবিরাজ চাচা কিন্তু উনি একটি কাজ করছিল। বাঁশি বাজাতে বাজাতে উনি কিন্তু একটি জায়গায় দাঁড়িয়েছিলেন না, উনি খুব কৌশলে পরীদের চারদিকে ঘুরছিলেন।
মানে পরীরা প্রথমে তো তার চারদিকে ঘুরছিল, কিন্তু কৌশলে মানে মায়াবী সুর দিয়ে পরীদেরকে এমনভাবে বিমোহিত করে ফেলেছে যে পরবর্তীতে উনি পরীদের চারদিকে ঘুরছে। আসলে উনি চারদিকে ঘুরছিল না, উনি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটির উপরে আঁচড় দিয়ে একটি বৃত্ত সৃষ্টি করার চেষ্টা করছিলেন, এবং সেটি করতে তিনি সফলও হন। তিনি যখন সফল হয়ে যান তখন যখনই বাঁশি বাজানো বন্ধ করবেন এর মধ্যে আরেকটি কাজ করে ফেলেন, সেটি হচ্ছে একটি পরীর খুব কাছে গিয়ে তার মাথার একটি চুল ছিঁড়ে ফেলেন। পরীটি যেহেতু ওই বাঁশির শব্দে একদম বিমোহিত ছিল, সে প্রথমে সেটা বুঝতে পারেনি। হঠাৎ করে কবিরাজ চাচা তার বাঁশি বাজানো বন্ধ করে দেন। বাঁশি বাজানো যখনই বন্ধ করে দেন তখন ওই 6টি পরী তাদের ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তো কবিরাজ চাচাকে বলতে থাকে যে বাঁশি বাজা, না হলে কবিরের মতো তোর অবস্থাও খারাপ করে ফেলব। তখন কবিরাজ চাচা বলে, কবিরকে তোরা আঘাত করতে পেরেছিস, কারণ ও ছোট মানুষ, অনেক কিছুই জানে না, তোরা আয় তো আমার কাছে। তখন ওই 6জন যখন কবিরাজ চাচার কাছে আসার চেষ্টা করে তখন তারা দেখে তারা কোনোভাবে কাছে আসতে পারছে না এবং তারা পালাতেও পারছে না, কারণ হচ্ছে ওই বৃত্তের মাঝে তাদেরকে আটকে ফেলা হয়েছে। তখন ওই পরীরা বুঝতে পারে তাদের অবস্থা খারাপ, তারা আটকে গেছে। তখন এরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে যে আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে ছেড়ে দে। তখন কবিরাজ চাচা বলে, দোষ নেই মানে? কবিরকে এভাবে মারছিলি, আর একটু হলে তো মেরেই ফেলতি, আর তোরা যদি নাও মারতি ও বাঁশি বাজাতে বাজাতেই মারা যেত, তাহলে কেন ওকে আঘাত করলি? তখন এই পরীরা বলে যে আমরা কিন্তু কবিরের কাছে আসতে চাইনি, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। কবিরের বাঁশির শব্দ নিয়েও আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না, কিন্তু কবির বুঝতে পারে যে এইখানে কোনো পরী এসেছে, এবং কবির জানত যে বাঁশির শব্দ দ্বারা পরীদেরকে বিমোহিত করা যায়। ও এই সুযোগটাই দিয়েছিল। ও ওর বাঁশির দ্বারা এক মায়াবী সুর সৃষ্টি করে, যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছিলাম। এটি করা ওর জন্য মোটে উচিত হয়নি, কারণ আমরা আমাদের কাজে আছি, আমরা চলে যাচ্ছিলাম। ও আমাদেরকে দেখে কেন এই কাজটি করল? আমরা তো ওর কাছে ইচ্ছে করে আসিনি, ও নিজেই আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। এটা তো আর উচিত হয়নি। এখন তুই বল, এটা কি উচিত হয়েছে? তখন কবিরাজ চাচা থতমত হয়ে যায়। তখন কবিরাজ চাচা বলে, আসলেই তো, কবির তো কাজটি ঠিক করেনি, এভাবে তো ডেকে আনা উচিত হয়নি। তখন কবিরাজ চাচা বলে, ঠিক আছে, সেই তো কবিরের ভুল হয়েছে, তো কবিরকে তোমরা আর কিছু করো না, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কবিরের আর কোনো ক্ষতি করবে না। কবিরাজ চাচা কিন্তু মোটামুটি পরীদেরকে বাঁশি বাজিয়ে মুগ্ধ করে অনেক আগেই ছেড়ে দিতে পারতেন, কিন্তু উনি বন্দি করার একটা কারণ হিসেবে নিজের মাথার মধ্যে কাজ করেছিল। সেটি হচ্ছে ওদের কাছে প্রতিশ্রুতি না নিয়ে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হতো তাহলে অবশ্যই ওরা পরবর্তীতে কবিরকে ক্ষতি করত। এই চিন্তা করে মূলত তাদের কাছ থেকে যেন ওয়াদা নিতে পারে, এই জন্য তাদেরকে বন্দি করেছিল। তখন কবিরাজ চাচা একটি নির্দিষ্ট দোয়া পড়ে যখন ফু দেয় তখন 5 জন পরী সেখান থেকে উড়ে চলে যায়। তো একজন আর যেতে পারে না। একজন বলে যে আমি কেন যেতে পারছি না, আমার মনে হচ্ছে যে আমার শরীর ভার হয়ে গেছে, আমি এখান থেকে উড়ে যেতে পারছি না, কি করেছিস আমার? তখন কবিরাজ কাকা বলে যে আমি তোর একটা মাথার চুল ছিঁড়ে নিয়েছি। তখন ওই পরীটি বলে, তুই কি করেছিস আমার? আমি যদি এই চুলটি রেখে এখান থেকে চলে যাই তাহলে প্রথমত আমি এখান থেকে যেতে পারবো না, দ্বিতীয় কথা হচ্ছে সকাল হয়ে গেলে মানুষ আমাকে দেখে ফেলবে, আর তখন আমি সকলের সামনে আগুনে পুড়ে মারা যাব, আমার শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে দিনের আলোতে, আমি সকলের সামনে দৃশ্যমান হয়ে যাব। এই কাজটি করিস না, আমার সাথে এই অন্যায় কাজটি করিস না, আর আমি যদি এখান থেকে চলেও যেতে পারি এই চুল ছাড়া আমার সমাজ আমাকে মেনে নেবে না। তখন ওই পরীটি অনেক কান্নাকাটি করে। অবশেষে কবিরাজ চাচা ওনার মনে দয়া হয়। তো উনি মূলত কোনো ক্ষতির উদ্দেশ্যে, ওই বুড়িদেরকে কোনো ক্ষতির উদ্দেশ্যে চুলটি ছিঁড়ে নেননি। ওনার উদ্দেশ্য ছিল মূলত কোনোভাবে যেন কবিরকে পরবর্তীতে ক্ষতি না করে, এই জন্য কোনো প্রতিশ্রুতি রক্ষা করা। যেহেতু 6টা পরী প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতি করবে না, কিন্তু 5টা পরী উড়ে গেলেই একটা পরী রয়ে গিয়েছিল। তো সেই চুলটি কবিরাজ চাচা তাকে ফেরত দিয়ে দেয় এবং এরপরে সে উড়ে চলে যায়। তো এটি ছিল মূলত ঘটনা। কবিরাজ চাচা এরা সকলে কিন্তু ভালো আছে, তবে ওনাদের বর্তমান অবস্থা সম্পর্কে আমি জানতে পারিনি, কারণ কাতার থেকে তিনি ঘটনা পাঠিয়েছেন। হয়তোবা তিনি কমেন্ট করে তাদের বর্তমান অবস্থা, তারা জীবিত আছেন কি আছেন বা নাই, এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবেন। তো অনেক ধন্যবাদ আমাদের নূর করিম টিপু ভাইকে। প্রবাস জীবন থেকেও কষ্ট করে সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তিনি কাতার থেকে পাঠিয়েছেন। কাতারে তো এখন বিশ্বকাপ খেলা চলছে। আশা করছি কাতারে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে কাতারে বড় বড় সমস্ত স্টেডিয়ামগুলো গড়ে উঠেছে, বড় বড় হোটেল রিসর্টগুলো গড়ে উঠেছে। কাতারের পরিবেশ হয়েছে আগের থেকে আরও অনেক সুন্দর, এবং এই সৌন্দর্য বর্ধনের পেছনে যে মানুষগুলোর ঘাম, রক্ত, পরিশ্রম জড়িত আছে তার সিংহভাগ মানুষগুলোই আমাদের বাংলাদেশের মানুষ। তাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। টিপু ভাই, আশা করছি আপনি আরও ঘটনা পাঠাবেন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকছি। আর প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি বলবো এটি আমার যে জেলা রাজবাড়ী
রাজবাড়ির ঘটনা। আর এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হাবিব শেখ নামে একজন ভাই। ওনার বাড়ি রাজবাড়ি জেলার বিনোদপুর এলাকায়। বিনোদপুর জায়গাটি রাজবাড়ির একদম পৌরসভার মধ্যেই। আমার যে বাসা এটি তো বেড়াডাঙ্গা এলাকা, আর রেলের ওই পাশেই মোটামুটি যে বিশাল এরিয়াটা এটাই মূলত বিনোদপুর এরিয়া। তো হাবিব শেখের বাড়ি বিনোদপুর, আর যার সঙ্গে মূলত ঘটনাটি ঘটেছে তিনি এই হাবিব শেখের সম্পর্কে বড় ভাই হন। তো তার নাম হচ্ছে জুয়েল। আর এই জুয়েল ভাইয়ের বাড়ি হচ্ছে রাজবাড়ির মেছোখাটা নামক এলাকায়, এটিও পৌরসভার মধ্যে আর কি। তো এই জুয়েল ভাই উনি রঙের কাজ করতেন। সারাদিন কাজ করে বাড়িতে ফিরে এসে সন্ধ্যার পর উনি একটি কাজ করতেন। আসলে সেই কাজ না, এটা এক ধরনের খেলা। এটি হচ্ছে ক্যারাম বোর্ড। ওনার বাসা থেকে একটু দূরে একটি জায়গায় ক্যারাম খেলতে যেতেন। সেখানে একটি দোকান ছিল, কিনা বেশ কয়েকটি দোকান ছিল। অনেক সময় আমরা দেখি না যে দোকানের বাইরে বড় আকৃতির এই ক্যারাম বোর্ড রাখা থাকে। তো আশেপাশে অনেকে এসেই ক্যারাম বোর্ড খেলেন। তো উনি প্রতিদিন এই ক্যারাম বোর্ডটা খেলতেন এবং ক্যারাম খেলায় উনি বেশ দক্ষ ছিলেন। তো একদিন সন্ধ্যার পর ওনার আসতে আসতে একটু দেরি হয়ে যায়। মানে ক্যারাম খেলতে ওই দিন আবার উনি কাজ ছেড়ে ফিরতে ফিরতে বাড়িতে দেরি করেছিলেন। এই কারণে সন্ধ্যার পর ওই ক্যারাম খেলছে আসতেও তার দেরি হয়ে যায়। আর উনি যখন খেলা শুরু করেছিলেন, খেলা খেলতে খেলতে এতটাই মগ্ন ছিলেন যে ওনাকে যে আবার বাড়িতে ফিরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এটি তার খেয়ালই ছিল না। তো ওনার সাথে যারা খেলছেন তাদের বাসা ওই দোকানের আশেপাশেই। তারা অনেক রাত পর্যন্ত সেখানে খেলে, কিন্তু ওনাকে কিন্তু হেঁটে প্রায় 25 মিনিট পথ পাড়ি দিতে হবে। তো রাত প্রায় 11:30 বেজে গিয়েছে। তো 11:30টার সময় হঠাৎ করে ওনার খেয়াল হলো যে রাত তো অনেক হয়েছে, বাড়িতে যেতে হবে। তখন উনি যেই গেমটা খেলছিলেন ওটা দ্রুত শেষ করে উনি বাড়ির পথে রওনা হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাড়িতে যাওয়ার দুটো রাস্তা ছিল। একটা হচ্ছে পাকা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, ওই দিক দিয়ে হেঁটে গেলে প্রায় 25 মিনিটের মতো সময় লাগে। আরেকটি রাস্তা হচ্ছে শর্টকাট রাস্তা, যেটা দিয়ে যেতে হবে। যাওয়ার পথে বাদশার হালকা জঙ্গল এগুলো পড়ে। দিনের বেলা এগুলোতে হামেশাই মানুষ আসা যাওয়া করে, তেমন কোনো সমস্যা নেই। তো রাতের বেলা নর্মালি উনি সাধারণত ওখান দিয়ে খুব কমই আসা যাওয়া করতেন আর কি। আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগে। এখন তো 2022 সাল। এখন থেকে যদি আমরা 15 বছর পিছিয়ে যাই বা 16 বছর পিছিয়ে যাই, যে সময়টা আর কি, তো 15-16 সাল বা 17 সাল এরকম একটা সময়, বা এরকম 5-6 এরকম একটা সময় আর কি। তো যাই হোক, উনি চিন্তা করলেন যে অনেক রাত তো হয়ে গেছে, তো কি করা যায়। তো এখন যদি মেইন রাস্তাতে যেতে যাই তাহলে তো প্রায় 25 মিনিট লেগে যাবে, আর ভেতর দিয়ে যেতে গেলে ওনার মোটামুটি 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট, এর বেশি লাগবে না। তো উনি চিন্তা করলেন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে গেলেও বাসা থেকে রাগারাগি করবে, শর্টকাট পথ দিয়ে যাই। তো উনিও শর্টকাট পথ ধরেন। তো যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে উনি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে থাকেন। এবং এই জন্য উনি যে কাজটি করেন সেটা হলো, ওখানে একটা তেঁতুল গাছ ছিল, সেখানে বসে পড়েন। তো সেখান থেকে আবার উঠে হাঁটা শুরু করেন। হঠাৎ করে পেছন থেকে একজন রেগে ওঠে, কিরে জুয়েল নাকি? তখন জুয়েল ভাই উনি থমকে দাঁড়ান। কি ব্যাপার, এত রাত্রে পেছন দিকে ডাক দিল কে? উনি কোনো ধরনের কোনো প্যারানর্মাল বিষয় চিন্তা করেননি। উনি পেছন দিকে ঘুরে তাকান, দেখেন একটু দূরে অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তখন জুয়েল ভাই বলে যে হ্যাঁ আমি জুয়েল, কিন্তু আপনি কে? তখন ওই নকটি বলে ওঠে, আমি তোমার আমিরুল চাচা, চিনতে পারছ? তখন জুয়েল ভাই বলে, ও আমিরুল চাচা, তো আপনি এত রাত্রে এখানে কি করেন? বলে, আসছিলাম আর কি এদিকে, তো মনে হলো তুমি যাচ্ছ, এই জন্য তোমাকে ডাক দিলাম। চল ভাতিজা, হাঁটতে হাঁটতে কথা বলি আর একসাথে যাই। এখানে বলে রাখা ভালো, এই আমিরুল চাচার বাড়ি কিন্তু এই জুয়েল ভাইয়ের বাড়ির পাশেই ছিল। তো মূলত উনি আপন চাচা নন, এমনি পাড়া প্রতিবেশী সম্পর্কে চাচা আর কি। আর জুয়েল ভাইকে উনি খুব স্নেহ করতেন। তো যাচ্ছে দুজন হাঁটতে হাঁটতে, তো হঠাৎ করে মানে কথা প্রসঙ্গের বাইরে গিয়ে হঠাৎ করে আমিরুল চাচা বলে ওঠেন যে ভাতিজা, তুমি তো আসছিলে এদিক দিয়ে, পেছন থেকে দেখলাম, হঠাৎ করে তেঁতুল গাছের নিচে তুমি কি করলা? তখন এই জুয়েল ভাই বলে যে চাচা, আমি তো একটু প্রকৃতির ডাকে সাড়া দিলাম, এই আর কি। বলে, এত জায়গা থাকতে ওখানে কেন? তখন জুয়েল ভাই বলে যে আমি তো ওরকম কোনো কিছু ভেবে ওখানে বসিনি। তখন ওই আমিরুল চাচা বলতেছেন, তুমি এত জায়গা বাদ দিয়ে আমার জায়গার ওখানেই তুমি বসলা, ওই জায়গাটা অপবিত্র বললে এটা কি ঠিক হইল? বলে যে চাচা, আপনার জায়গা মানে? আমার জানা মতে তো আপনার এখানে কোনো জায়গা নেই, আপনার বাড়ি তো আমার বাসার পাশেই, আর এই জায়গা তো অন্য লোকের। বলে, না, আমি এখানেই থাকি। তখন জুয়েল বলে, এখানে থাকেন মানে কি, ফাজলামি করেন আমার সাথে রাতের বেলা? তখন বলে জুয়েল, ফাজলে না, আমি এখানেই থাকি, আর তুই এই জায়গাটা অপবিত্র করে দিলি। এই কথা যখন বলেছে তখন জুয়েল ভাই ভালো করে ওই আমিরুল চাচার দিকে তাকান এবং তাকিয়ে দেখেন যে প্রথমে দেখার পর আমিরুল চাচার যে চেহারাটা আমিরুল চাচার মতোই ছিল, সেটি এখন আর ওই আমিরুল চাচার মতো নেই। তার চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। রাতের বেলা চাঁদের আলোতেই সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেটি আমিরুল চাচা না। কণ্ঠস্বরে সেটি আমিরুল চাচা, কিন্তু দেহের গঠন এবং চেহারায় এখন মোটেও সেটি আমিরুল চাচা না,
মনে হচ্ছে মোটা টাইপের একজন মানুষ। আমিরুল চাচা শুরুর দিকে যেটা দেখেছিল সেটা স্বাভাবিক ছিল, মোটামুটি মাঝারি গড়নের একজন মানুষ আর কি। কিন্তু এখন মনে হচ্ছে সে মোটাসোটা একজন মানুষ এবং ভয়ঙ্কর রকমের কালো, চোখ দুটো বড় বড় এবং ভয়ঙ্কর চেহারা। এটি দেখে জুয়েল ভাই তো প্রচণ্ড ভয় পান এবং এক দৌড় দেন ওখান থেকে। দৌড়ে একদম বাড়ির উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। তো জুয়েল ভাই বাবা তখন জেগেছিলেন আর কি। হঠাৎ করে এরকম বাইরে শব্দ, ধপাস করে শব্দ এবং আব্বা বলে চিৎকার দিয়েছেন আর কি জুয়েল ভাই। তখন ওর বাবা এমনিতে জেগেছিল, তখন দৌড়ে বের হয়েছে। দেখে উনি ভয়ে কাঁপতেছেন, একদম ঠক ঠক করে কাঁপতেছেন, এমন ভয় পেয়েছেন। তখন প্রথমে আগে তাকে শান্ত করেন এবং বলেন কি হয়েছে। তখন জুয়েল ভাই সব ঘটনা খুলে বলেন। তখন পরের দিন জুয়েল ভাইকে স্থানীয় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তখন হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন এবং একটি দোয়া লিখে দেন এবং বলেন যে এটি তুমি সব সময় আমল করবা এবং সাথে রাখবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। জুয়েল ভাই সেটাই করেন। মোটামুটি স্বাভাবিকভাবেই যাচ্ছিল। মানে ওই ঘটনার পর থেকে জুয়েল ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হচ্ছিল না। আর হুজুর যে ব্যবস্থাগুলো দিয়েছিলেন সেগুলো তিনি পালন করে যাচ্ছিলেন। মোটামুটি 20-25 দিন হয়ে যায়, তেমন কোনো সমস্যা হয় না। এর ভিতর ঘটে আরেকটি ঘটনা। একদিন কাজে গিয়ে বা গোসল করতে গিয়ে বা যে কোনোভাবে উনি ওই দোয়াটি হারিয়ে ফেলেন। তো উনি যখন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে এসেছেন, তখন ওনার মা মানে জুয়েল ভাইয়ের মা জিজ্ঞেস করছে, জুয়েল তো সেই দোয়াটি কোথায়, আছে তো ঠিকঠাক মতো? তখন জুয়েল ভাই বলে, হ্যাঁ আছে তো, সমস্যা নেই। উনি কিন্তু আসলে খেয়াল করেননি, ওনার কাছেই ছিল। তো ভালো কথা, উনি আবার ওই ক্যারাম খেলতে চলে গেছেন স্বাভাবিকভাবে। তো ক্যারাম খেলে উনি কিন্তু আর ওই ভেতরের ওই রাস্তা দিয়ে আসেননি, উনি মেইন রাস্তা দিয়ে আসছিলেন। ওই দিনও দেরি হয়ে গিয়েছিল, উনি মেইন রাস্তা দিয়ে আসছিলেন। ওই সময় যখন আসছিলেন ওই সময় রাস্তায় কেউ ছিল না, উনি একাই আসলেন। বাসার খুব কাছাকাছি চলে এসেছেন। তখন ওনার মনে হলো যে বাসার কাছাকাছি চলে আসছি, বাসা তো খুব কাছে। তো তখন উনি মেইন রাস্তা দিয়ে সরাসরি বাসায় না গিয়ে মনে হলো যে একটু তাড়াতাড়ি যাই। তখন উনি ওই শর্টকাট রাস্তা ধরেন। মানে সারা পথ উনি শর্টকাট রাস্তা দিয়ে আসেননি, একদম বাসার কাছাকাছি এসে শর্টকাট রাস্তা ধরেছেন। তো হয়তোবা মাত্র কয়েক মিনিট সময় বাঁচত। উনি কি মনে করে এসেছেন, আসলে ওরকম অবচেতন মনেই এসেছেন, কোনো চিন্তা ভাবনা করে আসেননি আর কি। আর উনি তো ওই সময় ভয় পেয়েছিলেন, এখনো ওই বিষয়টা তার মাথায় অতটা নাই। তো উনি যখনই ওই শর্টকাটের রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছেন এবং বাসার একদম কাছাকাছি চলে এসেছেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার বাসার কাছে মানে শর্টকাট রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, ওই বাসার বা ওই টাইপের রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, ওই শেষ ফিনিশিং লাইনের দিকে একজন দাঁড়িয়ে আছে। তখন জুয়েল ভাই বলে ওঠে, এই কে ওঠানে? তখন ওই লোকটি বলেছে, জুয়েল আমি তো। এই কণ্ঠস্বর শুনে জুয়েল ভাই বুঝতে পারেনি তার এক বন্ধু। তো বলে যে তুই এখানে আসলি কখন? তুই না একটু আগে আমার খেলা দেখছিলি এখানে? বলে হ্যাঁ আমি তো এদিকে চলে আসছি, তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, তোর সাথে কথা আছে। ওই সময় তো কোনো কথা বলতে পারিনি, তুই খেলছিলি এই জন্য। তখন বলে বল কি কথা? বলে আয় কাছে আয়। তখন জুয়েল ভাই কাছে যায়। কাছে যাওয়ার সাথে সাথে ওই ছেলেটি হঠাৎ করে জুয়েল ভাইয়ের গলা চেপে ধরে। শুধু গলা চেপে ধরেই ক্ষান্তে হয় না, জুয়েল ভাইকে গলা ধরে উঁচু করে মাটিতে সজোরে মারে এক আছাড় এবং আছাড়ার মেরে বলে, এতদিন কিন্তু তোকে আমি বাঘে আনতে পারিনি, আজকে পেয়ে গেছি, এখন কোথায় যাবি? জুয়েল ভাই প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন, কারণ ওনার বাসা কিন্তু একদম কাছেই ছিল। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা বাইরে বের হয়ে আসে। তখন জুয়েল জুয়েল বলে তারা ডাকতে থাকে। তখন জুয়েল ভাই উত্তর দেন। তখন গিয়ে দেখে যে ওই বাসার কাছে একটু মানে সাইডে আর কি হালকা ঝোপঝাড় আছে, ওইখানে জুয়েল ভাই পড়ে আছেন। প্রচণ্ড ব্যথা পেয়েছেন, শরীরের বিভিন্ন জায়গায় তার ছুলে গেছে, ভালো করে হাঁটতেও পারছেন না, কারণ তার গলা ধরে উঁচু করে একটা আছাড় মেরেছিলেন সজোরে। তার কোমরেও আঘাত লেগেছিল বেশ। তখন তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তখন জুয়েল ভাই বাড়ির সদস্যদেরকে বলেন যে এই ঘটনা আমাকে এই জিনিস বলেছে। তখন পরের দিন জুয়েল ভাইয়ের মা বাবা ওই যে হুজুরের কাছে গিয়েছিলেন তার কাছে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। তখন ওই হুজুর বলে যে জুয়েল তোমাকে যে দোয়া দিয়েছিলাম সেটা কোথায়? তখন জুয়েল ভাই বলে হ্যাঁ আছে তো, তোমার সাথেই আছে। বলে না, এটা তোমার সাথে নাই, যদি থাকতো তাহলে ওই দুষ্ট জিনটি তোমাকে এই ক্ষতিটা করতে পারতো না। তখন জুয়েল ভাই বলে যে এই আছে তো, আমি আমার কাছেই আছে। দেখে কিন্তু হাত দিয়ে দেখে যে আসলে সেটা নাই। তার মানে হচ্ছে কোনো কারণে কোথাও সেটা পড়ে গিয়েছিল আগেই, আর এই কারণেই ওনার কাছে আসার সুযোগ পেয়েছিল দুষ্ট জিন। যাই হোক, হুজুর একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করেন যে এইভাবে দোয়া তাবিজ দিয়ে ঝাড়ফুঁক করে খুব বেশি দিন আটকে রাখা যাবে না, একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। তখন ওই হুজুর জুয়েল ভাইয়ের উপরে ওই জিনটাকে হাজির করেন এবং ওই জিনের কাছে জিজ্ঞেস করেন যে তুমি কেন ওকে ক্ষতি করছো? তখন জিনটি বলে যে আমি তো কারো ক্ষতি করি নাই, বরং এই জুয়েলই আমার ক্ষতি করেছে। আমি যেই জায়গাটিতে থাকি সেই জায়গাটি সে অপবিত্র করে দিয়েছে। ও বহুবার এই রাস্তা দিয়ে গেছে। ও কি কখনো বলতে পারবে যে আমি কখনো ওকে ডিস্টার্ব করেছি? আমি কিন্তু কখনোই ওকে ডিস্টার্ব করিনি, কিন্তু ও আমার জায়গা অপবিত্র করেছে, শাস্তি ওকে পেতে হবে। তখন হুজুর বলে ও তো না বুঝে করে ফেলেছে, ও তো আর জানতো না। তখন ওই জিনটি বলে যে এটা তো জানার কোনো বিষয় না, রাতের বেলা কোনো গাছের নিচে, এমনকি দিনের বেলাও কোনো ফলদায়ক গাছের নিচে প্রাকৃতিক কর্ম সম্পাদন করা, এটা কি জানার কোনো বিষয়? এটা তো সকলেই এই বিষয়টা ছোটবেলা থেকে মানে, যে জানে এবং মানে,
সে জানে না কেন, এটা তো তার জানা উচিত ছিল। এটা জানারও বিষয়, মানারও বিষয়। সে কোনোটাই করেনি, এই জন্য ওকে শাস্তি পেতেই হবে। তখন হুজুর অনেক রিকোয়েস্ট করেন, তো ওই জিনটি কোনোভাবেই রাজি হয় না। হুজুর হুমকি ধামকি দেন, ও জিনটিও তখন জুয়েল ভাইকে ছেড়ে যেতে রাজি হয় না। তখন হুজুর বলেন যে যেহেতু এই জিনটি স্বাভাবিকভাবে যেতে রাজি হচ্ছে না, তাকে হুমকি ধমকি দিলেও কাজ হচ্ছে না, সুতরাং আমার কাজ আমাকে করতে হবে। তখন নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে ওই জিনটাকে হুজুর বোতলবন্দি করে ফেলেন এবং ভাইয়ের বাবাকে বলেন যে এই বোতলটি আপনি বাড়ির পাশে যে নদী রয়েছে, পদ্মা নদী, এখানে ফেলে দেবেন। এখানেই কাজ শেষ না, আরও কাজ আছে। যাই হোক, প্রথমত ওই বোতলটি জুয়েল ভাইয়ের বাবা পদ্মা নদীতে ফেলে দেন। তারপরে প্রাথমিকভাবে মোটামুটি জুয়েল ভাই সুস্থ স্বাভাবিক হয়ে যান। কিন্তু হুজুর জুয়েল ভাইয়ের বাবাকে বলেন যে আপনি প্রায় 1 মাস পরে আমার কাছে আসেন। তো 1 মাস পরে তিনি যান। যাওয়ার পর একটি দোয়া দেন। বলে দেন যে এই দোয়াটি 1 মাস ধরে পরে এর উপরে ফু দেয়া হয়েছে। এবার এই জিনিসটি আপনি পুনরায় যে জায়গা থেকে আপনি বোতলটি ফেলেছিলেন ওই জায়গাতে আবার একটি ফেলে দেবেন। তাহলে ভবিষ্যতে ওই জিনটি যদি কখনো মুক্তি পেয়েও যায় তাহলে এদিকে এসে আর কোনো ক্ষতি করার সাহস পাবে না। সত্যি তাই, জুয়েল ভাইয়ের বাবা সেটি করেছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত জুয়েল ভাইয়ের সাথে নতুন করে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি এবং এই মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু জানি যে কোনো ফল দানকারী কোনো গাছের নিচে, সে দিন হোক রাত হোক, সেখানে বসে কোনো প্রাকৃতিক কর্ম সম্পাদন করা তো যাবেই না, এমনকি পারতপক্ষে কোনো ময়লা আবর্জনাও সেখানে ফেলা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে রাতের বেলা এই ধরনের গাছে প্রয়োজনে ওঠাও যাবে না। এটা হচ্ছে আরেকটা মেসেজ। যদি রাতের বেলা এমনকি দিনের বেলাতেও কেউ এই টাইপের কাজ করে থাকেন তাহলে জুয়েল ভাইয়ের পরিণতি বা এর থেকেও খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে। প্রথমত, এটা সুস্পষ্টভাবে হাদিসের লঙ্ঘন করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই বিষয়টা নিষেধ করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমা আছে বা প্রজ্ঞা আছে। তো যেহেতু ফলদায়ক গাছে অনেক সময় ভালো জিনও থাকে, খারাপ জিনও থাকে, সুতরাং এই ঘটনা ঘটালে তারা অবশ্যই ক্ষিপ্ত হতে পারে এবং এর প্রভাব অবশ্যই আমাদের উপর পড়তে পারে। সুতরাং আমরা এই বিষয়গুলো থেকে নিজেরা বেঁচে থাকব এবং অন্যদেরকেও সতর্ক করব, যেন তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত থাকে এবং সতর্ক থাকে। এবং আমরা তো সতর্ক থাকব, আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকেও কিন্তু এই বিষয়টি বলে রাখব। অনেক সময় ছোট বাচ্চা যারা, তারা খেলতে খেলতে কিন্তু দেখা যাচ্ছে যে বিকেলবেলা তারা কিন্তু এই গাছগুলোর নিচে যেতে পারে। সুতরাং তাদেরকেও আমরা, যদি তারা বুঝমান হয়, তাদেরকেও আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত করে রাখব। কারণ আমরা জানি যে অবশ্যই জিন আছে এবং এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যেহেতু হাদিসে এই বিষয়টি স্পষ্ট আছে, এজন্য আমরা এই বিষয়টা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি প্রিয় লিসনার্স, ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সুদূর ওমান থেকে আমাদের একজন লিসনার পাঠিয়েছেন। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। তার গ্রাম হচ্ছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে। ঘটনাটির সময়কাল 2013 কি 14 সাল। ওই এলাকায় অনেক বড় একটি চক বা চাষের জমি রয়েছে। চকটা এতটাই বিশাল যে কয়েক শতকানি ক্ষেত রয়েছে সেই চকে। সেখানে শুকনোর সময় ফসল চাষ করা হয় এবং বর্ষায় চক জুড়ে পানিতে ভরে যায়। বর্ষাকালে উনাদের এলাকার অনেক ছেলেরাই মাছ ধরতে যায় রাতের বেলা। বলা বাহুল্য, উনারা কেউ এটা দিয়ে, আবার কেউ পল বা ঝোপ দিয়ে মাছ ধরেন। হেঁটে হেঁটে হাতে টর্চ নিয়ে মাছ ধরা হতো। যখন পানি চলে যাওয়ার সময় হয় তখন মাছ একটু বেশি পাওয়া যায়। তো ওনাদের সাথে ঘটনা হবার আগে অনেক লোকই নাকি রাতে ভয় পেয়েছে সেই চকে। অদৃশ্য কিছু তাদের ভয় দেখাতো। তারা মাছ ধরতে যেত, তারা বলতো তাদেরকে কাদা দিয়ে আশপাশ থেকে কে যেন ঢিল ছুঁড়ে মারে। তিনি ঘটনা পাঠিয়েছেন তার এক ভাতিজা, তার নাম হচ্ছে আব্দুল আলী। সে তার কয়েকজন বন্ধুর সাথে এক রাতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে যখন মাছ পাচ্ছিল এবং আস্তে আস্তে পল নিয়ে ভেতর দিকে চলে যায়, হঠাৎ করে তারা বুঝতে পারে না যে কে আসলে কোন দিক থেকে কাদা দিয়ে ঢিল ছুঁড়ে মারছে। তখন তারা ভয় পায়। যখন দেখে আশেপাশে ঢিল ছুঁড়ে মারার মতো আর কেউ নেই বা কাউকে দেখা যাচ্ছে না, তখন এদের মধ্যে থেকে একজন বলে ওঠে, এই সিগারেট আছে কার কাছে, সিগারেট ধরা। তখন এই আব্দুল আলী হাতে একটি সিগারেট নিয়ে যখনই ধরায় তখনই কোথা থেকে যেন আবার কাদা ছুঁড়ে মারে তার সিগারেটে। তার হাতে যখন কাদা ছুঁড়ে মারার ধাক্কা লাগে, তার সিগারেটটাও পানিতে পড়ে যায়। এটা দেখে তারা সকলেই ভয় পায় এবং দ্রুত সেখান থেকে চলে আসে। এর কিছুদিন পরে শাকিল নামে একটা ছেলেকে রাতের বেলায় মাছ ধরতে গেলে তার উপর কিছু একটা আক্রমণ করে, কিন্তু সেটা যে কি তা দেখা যায় না। শুধু অদৃশ্য কোনো একটা শক্তি তার উপর আক্রমণ করেছে সেটা সে ফিল করে, এবং আশেপাশে যারা ছিল তারাও কিছু দেখতে পাচ্ছিল না। শুধু তারা বুঝতে পারছিল কোনো কিছু ওই শাকিলকে আক্রমণ করেছে। তারা যখন কাছাকাছি যায় তখন শাকিলকে সেটি ছেড়ে দেয়। সকালবেলায় একথা যখন তিনি শোনেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তিনি যখন শোনেন তখন তিনি গিয়ে দেখেন তার গলা এবং ঘাড়ের দিকে নখের আঁচড়। তো এসব ঘটনা ঘটার পরেও অনেকেই মাছ ধরতে যেত। তবে মজার বিষয় হচ্ছে, যারা টেটা নিয়ে যেত তাদের সাথে এমন ঘটনা সাধারণত ঘটত না, কিন্তু যারা বাঁশের পল নিয়ে যেত তাদের সাথে এই ঘটনাটা ঘটত।
প্রিয় লিসনার্স, এখন পর্যন্ত যতটুকু বললাম এই সবগুলোই ছিল শোনা ঘটনা, মানে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার শোনা ঘটনা। কিন্তু এখন যে ঘটনাটি আমরা বলতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার সামনাসামনিই ঘটেছে, মানে তিনি সেটি প্রত্যক্ষ করেছেন। তিনি প্রায়ই মাছ ধরতে যেতেন, কিন্তু কখনো উনার সাথে এমন ঘটনা আগে ঘটেনি, জাস্ট খালি শুনতেন যে এরকম ঘটে। এক রাতে ওনার প্রায় 5 জন একসাথে একটি গ্রুপ হয়ে চকে যান মাছ শিকার করতে। সেদিন উনাদের সবার হাতেই বল ছিল, কারো হাতে কিন্তু টেটা ছিল না। আর উনাদের মধ্যে বাবুল নামে একটা ছেলে ও একজন বড় ভাইও ছিল। চকে নেমে এক পর্যায়ে মাছ ধরতে ধরতে আর হাঁটতে হাঁটতে প্রায় মাছ চকে চলে আসেন সবাই। এমন সময় সেই বড় ভাইয়ের ফোনে ওনার ভাই কল দেয়। কল রিসিভ করলে সেই বড় ভাইয়ের ভাই বলে যে তার দোকানে চাবি লাগবে। এখন বিষয়টি হলো যে উনি কিন্তু ভুল করে দোকানে চাবি নিয়ে চলে এসেছিলেন, এই জন্য একজনকে দিয়ে চাবিটা দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন তাদের মধ্যে